হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু LR ক্লাসেস। আমি সোমা যশ। আজকে আমি তোমাদের ক্লাস 3-র যে বাংলা বই রয়েছে সেই বাংলা বইয়েরই 20 নম্বর অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো এই ক্লাস 3-র যে বাংলা বই, সেই বাংলা বইয়ে অনেক রকম কবিতা, গল্প বা প্রচলিত গল্প এরকম অনেক কিছু দেওয়া রয়েছে। সেই রকমই আজকের আমাদের যে পাঠ্য, সেই পাঠ্য কবিতাটি তোমাদের খুব ভালো লাগবে। এবং পাঠ্য কবিতাটির কি নাম সেটা আগে বলে নিই। পাঠ্য কবিতাটির নাম হচ্ছে দেশের মাটি। তো এই দেশের মাটি বলতে কবি কি বুঝিয়েছেন, এই সমস্ত কিছুই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব। তো তার আগে দেশের মাটি কবিতাটি শুরু করার আগে আমরা এই কবিতাটি যিনি লিখেছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত, তার সম্বন্ধে খুব সংক্ষেপে তোমাদের কিছু বলে দেব। তাহলে সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম হচ্ছে 1882 সালে এবং তিনি মারা যান 1922 সালে। বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় কবি। তাহলে সত্যেন্দ্রনাথ দত্ত কোন শতাব্দীর কবি? বিংশ শতাব্দীর প্রথমার্ধের, অর্থাৎ আমাদের যে বিংশ শতাব্দীর শুরু, সেই শুরুর প্রথম দিকের কবি হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। ছন্দের জাদুকর নামে তিনি বিখ্যাত, অর্থাৎ তিনি বিভিন্ন রকম ছন্দ মিলিয়ে মিলিয়ে কবিতা তৈরি করেছিলেন এবং বিভিন্ন রকম ছন্দ তিনি তৈরি করেছিলেন। তাই তাকে ছন্দের কবি বলে বা ছন্দের জাদুকর বলেও কিন্তু চেনা যায়। অর্থাৎ সত্যেন্দ্রনাথ দত্তের যে উপনাম, ছদ্মনাম, সেটা কি? ছন্দের জাদুকর। এটা মনে রাখবে, এটা কিন্তু তোমাদের বহুদিন পর্যন্ত মনে রাখতে হবে এবং যত তোমরা গভীরে পড়বে তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু আস্তে আস্তে তোমাদের কাছে আসবে যে সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম কি? ছন্দের জাদুকর, এই নামেও তিনি বিখ্যাত। তার উল্লেখযোগ্য কবিতার বই সবিতা, সন্ধিক্ষণ, বেণু ও বীণা, হোমশিখা, ফুলের ফসল, কুহু ও কেকা, তুলির লিখন, অভ্র আবির প্রভৃতি। অর্থাৎ তিনি বহু কবিতা তিনি লিখেছেন। তার মধ্যে এই কটা হচ্ছে এইগুলো আর কি উল্লেখযোগ্য কবিতা। নাটক, উপন্যাস, প্রবন্ধের বইও তিনি লিখেছেন। শুধু যে কবিতা লিখেছেন তা না, তার সাথে সাথে তিনি নাটক, উপন্যাস, প্রবন্ধের বইও কিন্তু লিখেছেন। অনুবাদ করেছেন বহু কবির কবিতা, অর্থাৎ তিনি যে শুধু নিজস্ব কবিতায় লিখেছেন তা না, তিনি দেশি বিদেশি বিভিন্ন রকম বহু কবির কবিতা কিন্তু বাংলায় অনুবাদ করেছেন। সংস্কৃত, ইংরাজি ও অন্যান্য কোনো কোনো বিদেশি ভাষার ছন্দ বাংলায় তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। অর্থাৎ আমাদের বাংলা যে সাহিত্য, সেই সাহিত্যের তো নিজস্ব কিছু ছন্দ তিনি তৈরি করেইছেন, তার সাথে সাথে সংস্কৃত, ইংরাজি এবং কিছু কিছু বিদেশি ভাষারও ছন্দ তিনি আমাদের বাংলা ভাষাতে তিনি নিয়ে এসেছেন এবং সেগুলো প্রতিষ্ঠা করারও চেষ্টা করেছেন। বাংলাদেশের জীবন ও গ্রাম আর প্রকৃতির নিবিড় পরিচয় তার কবিতার জগৎকে গড়ে তুলেছে। অর্থাৎ তিনি কি কি নিয়েছেন, তার কবিতার মধ্যে কি ফুটে ওঠে বেশি? বাংলার আমাদের যে গ্রামীণ জীবন, বাংলার যে জগৎ, বাংলার যে জীবনযাত্রা, সেই সমস্ত কিছু তো রয়েছেই। তার সাথে রয়েছে বাংলার যে প্রকৃতি, সেই প্রকৃতির যে পরিবেশ, সেই পরিবেশও কিন্তু তার কবিতায় ফুটে উঠেছে। তো এতক্ষণ আমরা যে কবি সত্যেন্দ্রনাথ দত্ত, তার সম্বন্ধে দু চার কথা আমি তোমাদেরকে বললাম। এবার তারই লেখা আজকে আমাদের পাঠ্য কবিতাটি দেশের মাটি, এই কবিতাটি লাইন বাই লাইন আমি তোমাদের সাথে আলোচনা করে নেব। তো দেখো কি লেখা আছে। মধুর চেয়েও আছে মধুর, সে এই আমার দেশের মাটি, আমার দেশের পথের ধুলা, খাঁটি সোনার চাইতে খাঁটি। অর্থাৎ কি? মধু, আমরা জানি মৌমাছি যে মৌচাক তৈরি করে, সেই মৌচাক থেকে যে তরল পদার্থটা পাওয়া যায় সেটাকে বলা হয় মধু, যেটা কিন্তু খুবই মিষ্টি খেতে। তাহলে এই বলছে মধুর চেয়েও আছে মধুর, মানে শুধু ওই মৌমাছির তৈরি যে মধু সেটা তো মিষ্টি অবশ্যই, কিন্তু তার থেকেও মধুর কি? সে এই আমার দেশের মাটি। মানে দেশের মাটিকে কবি মধুর সাথে তুলনা করেছেন। অর্থাৎ দেশের মাটি তার কাছে খুবই মিষ্টি, যা মিষ্টি সম্পন্ন একটা বস্তু।
আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি, অর্থাৎ ধুলো যার রং খানিকটা সোনার মতো, তো খাঁটি সোনা যা বহু মূল্যবান একটা পদার্থ, তো সেই খাঁটি সোনা যার দাম প্রচুর, সে তার থেকেও যেন আমার দেশের যে মাটি তার যে ধুলো সেটা যেন আরও বেশি খাঁটি, অর্থাৎ আরও বেশি মূল্যবান। চন্দনেরই গন্ধে ভরা শীতল করা ক্লান্তি হরা, যেখানে তার অঙ্গ রাখি সেইখানেতেই শীতল পাটি, অর্থাৎ তার গন্ধ যেন চন্দন, চন্দনের একটা সুবাস রয়েছে, অর্থাৎ সুন্দর একটা গন্ধ রয়েছে। তো সেই মাটির যেন একটা চন্দনের মতো সুন্দর গন্ধে ভরা, আর কি বলছে শীতল করা ক্লান্তি হারা, অর্থাৎ তাই সেই মাটি যে এতটাই ঠান্ডা যে যখন আমরা ক্লান্ত হয়ে যাই সে যেন সেই আমাদের ক্লান্তিটা আমাদের কাছ থেকে কেড়ে নেয়। আর কি বলছে যেখানে তার অঙ্গ রাখি সেইখানেতেই শীতল পাটি, শীতল পাটি অর্থাৎ বিছানা যেখানে শুয়ে মানুষ আরাম করে। তো সেটাই বলছে আমরা যখন ক্লান্ত হয়ে যাই তখন মাটির যেখানেই আমরা অঙ্গ, এই অঙ্গ কথার অর্থ হচ্ছে দেহ শরীর, তাহলে আমরা যেখানেই শুয়ে পড়ি না কেন সে যেন আমাদের ক্লান্তিটাকে একদম নিজের মতো করে কেড়ে নিয়ে নেয়, আমাদেরকে একটা শান্তি দান করে। শিয়রে তার সূর্য এসে সোনার কাঠি ছোঁয়ায় হেসে, নিদমহলের জ্যোৎস্না নীতি বুলাই পায়ে রূপার কাঠি, অর্থাৎ সোনার কাঠি রূপার কাঠি এগুলো আমরা রূপকথার গল্পে পড়েছি। তো কবি সেগুলোই তার কবিতায় ব্যবহার করছেন কিভাবে, যে শিয়রে তার সূর্য এসে সোনার কাঠি ছোঁয়ায় হেসে, অর্থাৎ এই মাটির ওপরে যেখানে আকাশ সেখানে ভোরবেলায় যেন সোনার মতো সূর্যটা এসে পৌঁছায়, শিয়রে অর্থাৎ তার মাথায় সূর্য দেখা দেয়, এবং কি বলছে সোনার কাঠিটা যেন হেসে ছুঁয়ে দিয়ে যায়, অর্থাৎ সেই মাটির ওপরে আকাশে যে মাথায় যে সূর্য উঠছে তার ওঠাতে যেন মানুষের ঘুম ভাঙছে এবং যেন সোনার কাঠি ছুঁয়ে তার ঘুমটাকে ভেঙে দেওয়া হচ্ছে, এটাই কবি বোঝাতে চেয়েছেন। আর কি বলছে নিদমহলের জ্যোৎস্না নীতি বুলাই পায়ে রূপার কাঠি, অর্থাৎ নিদমহল, নিদমহল হচ্ছে ঘুমের প্রাসাদ যেখানে মানুষ ঘুমিয়ে থাকে। তো সেই জ্যোৎস্না নীতি, নীতি অর্থাৎ চাঁদ, মানে চাঁদের জ্যোৎস্না যেন ঘুমের প্রাসাদে এসে মানুষের পায়ে রূপোর কাঠি ছুঁয়ে দিচ্ছে, অর্থাৎ বলছে যেন তোমরা এবার ক্লান্ত, এবার তোমরা শুয়ে বিশ্রাম নাও, অর্থাৎ রূপোর কাঠি ছুঁয়ে দিলে মানুষ ঘুমিয়ে যাচ্ছে, আর শিয়রে যখন সূর্য সম সোনার কাঠি আসছে তখন মানুষ ঘুম থেকে উঠছে। নাগের বাঘের পাহারাতে হচ্ছে বদল দিনে রাতে, পাহাড় তারে আড়াল করে সাগর সে তার ধোয়ায় পাটি। নাগের বাঘের, নাগের অর্থাৎ সাপ, সাপ বাঘ সব যেন তার পাহারাতে রয়েছে, অর্থাৎ চারিদিকে মাটি, দেশের মাটিকে আগলে রাখার জন্য পাহারার দরকার। তো কে কে পাহারা দিচ্ছে, কোথাও সাপে কোথাও বাঘে যেন পাহারা দিচ্ছে, হচ্ছে বদল দিনে রাতে, মানে দিন রাত সে পাহারাদাররা কিন্তু বদল হতে থাকছে। পাহাড় তারে আড়াল করে সাগর সে তার ধোয়ায় পাটি, অর্থাৎ পাহাড় উঁচু উঁচু যে পাহাড় সে যেন এই মাটিকে আড়াল করে রেখেছে যেন তার মধ্যে কোনো দুর্ভিক্ষ বা কোনো মানে বিপদ না এসে পৌঁছাতে পারে, তাই পাহাড় যেন মাটিকে আড়াল করে রেখেছে। আর সাগর কি করছে, সাগর যেন এসে তার পা ধুয়ে দিয়ে যাচ্ছে, অর্থাৎ মাটির পা যেন, দেশের মাটির পা যেন ধুয়ে দিয়ে যাচ্ছে। মৌল ফুলের মাল্য মাথায় লীলা কমল গন্ধে মাথায়, পায়ে জোরে তার লবঙ্গ ফুল অঙ্গে বকুল আর দোপাটি। এতক্ষণ আমরা সাপ সূর্য মানে প্রাকৃতিক জিনিস যেগুলো রয়েছে সবই দেশের মাটির মধ্যে রয়েছে সেগুলো বুঝতে পারলাম, এবার প্রকৃতির যে ফুল মালা সেইগুলোও কবিতার কবিতায় ব্যবহার করেছেন কিভাবে, বলছে মৌল ফুলের মাল্য মাথায়, অর্থাৎ মৌল ফুল যে রয়েছে সেই মালা যেন সে মাথায় পড়ে রয়েছে, আর লীলা কমল গন্ধে মাথায়, অর্থাৎ নীল লাল কমল মানে পদ্ম যেন তার গন্ধে মাতিয়ে রেখেছে। পায়ে জোরে তার লবঙ্গ ফুল অঙ্গে বকুল আর দোপাটি, পায়জোর, পায়জোর অর্থাৎ নূপুর, মানে নূপুর যেন তার লবঙ্গ যে ফুলটা সে যেন তার পায়ে নূপুরের আকার ধারণ করেছে। আর অঙ্গ কি দিয়ে সাজানো হয়েছে, অঙ্গকে যেন বকুল আর দোপাটি ফুল দিয়ে সাজানো হয়েছে।
নারিকেলের গোপন কোষে অন্ন পানি যোগায় গোষে। নারিকেলের গোপন কোষে মানে আমরা জানি নারকেলের ওপরটা শক্ত কিন্তু ভেতরটা ঠিক ততটাই নরম আর জলে পরিপূর্ণ। তো এটা খুব অজানা একটা জিনিস যে একটা ফলের মধ্যে জল জমে থাকা, এটা কিন্তু একটা প্রাকৃতিক সৃষ্টি। তো সেই গোপন কোষে অন্ন পানি যোগায় অর্থাৎ খাদ্য, যে অন্ন পানি অর্থাৎ খাবার আর জল, সে খাদ্য যেন নারকেলের গোপন কোষে সে লুকিয়ে যোগাচ্ছে। আর কি বলছে, কোল ভরা তার কনক ধানে 8টি শীষে বাঁধা আটি। কনক ধান অর্থাৎ সোনার ধানে যেন তার কোল ভরে উঠেছে এবং 8 শীষে তাকে বেঁধে রেখেছে, মানে শীষ করে যে ধানের যে শীষ সেগুলোকে যেন বেঁধে রাখা হয়েছে, আটি করে বেঁধে রাখা হয়েছে। সে যে গো নীল পদ্ম আঁখি, সেই তোরে নীল কণ্ঠ পাখি, মুক্তি সুখের বার্তা আনে, ঘুচায় প্রাণের কান্নাকাঠি। আর কি বলছে, সে যেন নীল পদ্ম আঁখি, তার চোখটা যেন নীল পদ্মের মতো রয়েছে, আর সে হচ্ছে একটা নীলকণ্ঠ পাখি। মানে দেশের মাটিকে একটা যে মেয়ের আকার ধারণ করেছে আমরা সেটা বুঝতে পারছি এতক্ষণ ধরে। কবি দেশের মাটিকে একটা মাতৃসম অর্থাৎ মহিলার একটা আকার দিয়েছে, যার মধ্যে মধ্যে তাকে সাজাতে গেলে কি কি লাগে, তার গলার হার, মাথার মালা, পায়ের নুপুর, এই সমস্ত কিছু যেন তাকে দিয়েছে, প্রাকৃতিক পরিবেশ দিয়ে তাকে ঢেলে সাজিয়েছে। তো শেষে তাকে যেন নীলকণ্ঠ পাখির সাথে তুলনা করছে। আর কি বলছে, মুক্তি সুখের বার্তা আনে, ঘুচায় প্রাণের কান্নাকাটি। অর্থাৎ এই দেশের মাটি যেন মানুষের যে মুক্তির মধ্যে যে সুখ, সেই সুখের বার্তাটা অর্থাৎ খবরটা যেন এনে দিয়েছিল। অর্থাৎ এই দেশের মাটিতে দাঁড়িয়ে স্বাধীনতার বীর সংগ্রামীরা আমাদের দেশকে স্বাধীন করেছিল। আর কি বলছে, ঘুচায় প্রাণের কান্নাকাটি, অর্থাৎ আমাদের যে দুঃখ, যে কষ্ট, যার জন্য আমাদের চোখ ভিজে যায়, বেদনায় কষ্টেতে চোখ ভিজে আসে, কান্না হয়, সেটা যেন সে ঘুচিয়ে দিচ্ছে অর্থাৎ দূর করে দিচ্ছে। তো এটাই লেখা আছে আজকে দেশের মাটির কবিতায়, যে একটা আমাদের যে মা, আমরা যে মাকে ভালোবাসি, সেই মাও কিন্তু সন্তানকে তার দ্বিগুণ ভালোবাসে এবং তার চোখে কোনো দিন জল আসতে দেয় না, তাকে তার মনের মতো করে সাজিয়ে রাখে এবং সে যেন তার সন্তানকে মুক্তির বার্তা দেয়। অর্থাৎ তাকে বড় শিশু থেকে, ছোট্ট শিশু থেকে বড় যৌবন কৈশোর পর্যন্ত তুলে দিয়ে তাকে যেন একটা নিজের পায়ে দাঁড় করানোর চেষ্টা করে। তো এটাই এই কবিতা, দেশের মাটি কবিতার মধ্যে কবি বলতে চেয়েছেন। তো আজকে আমাদের এই দেশের মাটি পাঠ্য কবিতাটি এখানেই শেষ হলো। এই দেশের মাটি থেকে যদি কোনো রকম তোমাদের কিছু অসুবিধা বা কিছু জানার থাকে অবশ্যই তোমরা সেগুলো কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। তো এই দেশের মাটি থেকে যে কোনো রকম এমসিকিউ নোটস, বড় নোটস পেতে হলে বা আদার্স যে কোনো চ্যাপ্টার থেকে এমসিকিউ নোটস, বড় নোটস পেতে হলে তোমরা আমাদের যে ওয়েবসাইট www.lrnr.in এই ওয়েবসাইটে ভিজিট করো এবং সমস্ত কিছু দেখে নিও।